ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালিত। ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছে মানুষ। জৌলুস কমলেও কিছুটা যাত্রী বেড়েছে নৌপথে। বেইজিংয়ে ডক্টর ইউনূসকে লালগালিচা সংবর্ধনা। বাংলাদেশ চীন শীর্ষ বৈঠক আজ। গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক ইস্যু। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপনের নির্দেশ। শপথের সিদ্ধান্ত দলের উপর। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করলেন বিশেষজ্ঞরা। দেখছিলেন গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হল পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। ইবাদত বন্দেগীর গুরুত্বের দিক থেকে এই রাতটিকে হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়। মহান আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতকে অনন্য মর্যাদা দিয়েছেন। 20 রমজানের পর যে কোনো বিজোড় রাতেই শবে কদর হতে পারে, তবে 26 রমজানের পরের রাতকেই লাইলাতুল কদর বলে মত বেশিরভাগ আলেমের। এই রাতেই নাজিল হয় পবিত্র মহাগ্রন্থ কুরআন। সে কারণে রাতটিকে গুরুত্বপূর্ণ, মর্যাদাবান ও ফজিলতপূর্ণ হিসাবে ইসলামে বর্ণনা করা হয়েছে। মহিমান্বিত এই রাতের গুরুত্ব তুলে ধরে মহাগ্রন্থ আল কদর নামে একটি সূরাও নাজিল হয়েছে। তাই আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে মসজিদ সহ বাসা বাড়িতেও ইবাদত বন্দেগীতে মশগুল ছিলেন ধর্মপ্রাণ মুসলমানরা। জাতীয় মসজিদ, বাইতুল মোকাররম সহ দেশের অন্যান্য মসজিদেও মুসল্লিরা নামাজ আদায় করেছেন। তারাবি নামাজের পর থেকে শুরু হয় নফল নামাজ আদায়। আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনা করেন মুসলিমরা। পরিবারের সঙ্গে ঈদ করতে ঢাকা ছাড়ছে মানুষ। রাজধানীর প্রধান 3 বাস টার্মিনাল সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী দিয়ে ভোর থেকেই ঘরমুখ মানুষের ঢল। দর্শক, এই মুহূর্তে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন বিশেষ প্রতিনিধি SM ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, গাবতলী বাস টার্মিনাল দিয়ে মানুষের বাড়ি যাওয়ার চিত্র কেমন দেখছেন? ঈদের লম্বা ছুটি অর্থাৎ 9 দিনের ছুটি, আজকেও ছুটি অর্থাৎ শুক্রবার, আজ থেকে ছুটি শুরু হয়েছে, লম্বা ছুটি। ঘরমুখ মানুষের ঢল বললেই চলে রাস্তায়। একেবারে আমি এখন আছি গাবতলী যে বাস টার্মিনাল, সেখানেই একেবারে ঘরমুখ মানুষের ঢল। যেই যেভাবে পারছেন সেই সেভাবেই ছুটে চলছেন প্রিয়জনের সাথে ঈদ ভাগাভাগি করতে, ঈদ আনন্দ করতে। আমরা রাজধানীর গাবতলীতে যে বাস টার্মিনাল রয়েছে সেখানে প্রতিটি কাউন্টারে আমরা কথা বলার চেষ্টা করেছি। কাউন্টারের পক্ষ থেকে বলা হচ্ছে তাদের যে নির্ধারিত সিট, সেই সিটেই তারা আছেন এবং অগ্রিম যারা টিকিট কেটেছেন তারা স্বাচ্ছন্দ্যে যেতে পেরেছেন বা যেতে পাচ্ছেন। তবে যাত্রীরা বলছেন বরাবরের মতোই গণমাধ্যমের যেই ক্যামেরা দেখেন, সেই ক্যামেরা দেখলেই তারা ভাড়া কিছুটা কম বলেন, কিন্তু যখনই গণমাধ্যমের ক্যামেরা সরে যায় অথবা ভোক্তা অধিকার অথবা আইনশৃঙ্খলা বাহিনীর যে অভিযান, সেই অভিযানটা যখন একটু সরে যায় তখনই কিন্তু ভাড়া দ্বিগুণ 3 গুণও ভাড়া নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে একজন যাত্রীর সাথে কথা বলেছিলাম, তিনি বলেছিলেন যে নর্মাল যে ভাড়া হচ্ছে 1200 টাকা এসি বাসের, সেটি এখন 1800 টাকা হাঁকা হচ্ছে। এমন কথা বলা হচ্ছে যে 1800 টাকা নিচে কোনোভাবেই যাওয়া যাবে না। অর্থাৎ যাত্রীদের যে বরাবর যে অভিযোগ, সেই অভিযোগগুলো আছে কাউন্টার থেকে, এই অভিযোগগুলোকে তারা ভিত্তিহীন বলে দাবি করেছেন। আমরা প্রতি বছরেই এই অভিযোগ, পাল্টা অভিযোগগুলো আমরা দেখি এবং দেখার চেষ্টা করি। যদিও ভোক্তা অধিকারের পক্ষ থেকে বেশ কয়েকটি কাউন্টারকে জরিমানা করা হয়েছে, বেশ কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয়েছে। এই লম্বা ছুটির ফাঁকে মানুষ তার প্রিয়জনের সাথে যে ঈদ আনন্দ ভাগাভাগি করবেন, তার জন্যই তারা ছুটে চলছেন। যে যেভাবে পারছেন সে সেভাবে যাচ্ছেন। কেউ নন এসিতে যাচ্ছেন, কেউ এসিতে যাচ্ছেন। শুধু বাস টার্মিনালে নয়, ট্রেন স্টেশন, রেল স্টেশন এবং লঞ্চঘাট সব জায়গায় আজকে উপচে পড়া ভিড়। মানুষ একেবারে ছুটে চলছেন তার প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে। আবার এই অভিযোগও রয়েছে যে মানুষ, ঘরমুখে মানুষের যেই ঈদ আনন্দ ভাগাভাগি করতে যাচ্ছেন তাদের যেই ব্যাগ রয়েছে, সে ব্যাগ যদি বেশি হয় তার জন্যই অতিরিক্ত টাকা তাদের গুনতে হচ্ছে। অর্থাৎ ভোগান্তির শেষ নেই। যতই স্বস্তির কথা বলা হচ্ছে বা স্বস্তিদায়ক কথা বলা হচ্ছে, প্রতি বছরে বলা হয় যে ঈদ আনন্দ বা ঈদে যেই মানুষ, ঘরমুখে মানুষগুলো ঈদে যাচ্ছেন সেটি নির্বিঘ্নে নিরাপদ হবে। সেটি আসলে নিরাপদ কতটুকু হবে সেটা সময় বলে দিচ্ছে। আর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে বলা হয়েছে যে সকল যাত্রী বা যাত্রীদেরকে সচেতন থাকার কথা বলা হচ্ছে,
যাত্রীদেরকে সচেতন থাকার কথা বলা হচ্ছে এবং ওভার স্পিডে যেন গাড়ি না চালায় সেজন্য ড্রাইভারদেরকেও সতর্ক করা হচ্ছে, যাতে ঈদ আনন্দ কান্নায় পরিণত না হয়, ঈদ আনন্দ যেন নির্বিঘ্নে নিরাপদে হয়, সেজন্য মানুষ যেন নিরাপদে যেতে পারে, এই জন্য সবাইকে সচেতন থাকার আহ্বান করা হচ্ছে। এই ছিল আমার কাছে গাবতলী থেকে সবশেষ তথ্য। ঘরমুখ মানুষের বাড়ি যাওয়ার খবর জানাতে গাবতলী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী SM ফয়েজ। আগের মতো জৌলুস না থাকলেও ঈদকে সামনে রেখে যাত্রী সমাগম কিছুটা বেড়েছে লঞ্চ টার্মিনাল সদরঘাটে। সময় বেশি লাগলেও আরামদায়ক ভ্রমণের জন্য অনেকেই পরিবার পরিজন নিয়ে চড়ছেন লঞ্চে। তবে আশানুরূপ যাত্রী না থাকায় হতাশ পরিবহন সংশ্লিষ্টরা। যাত্রীদের নৌপথমুখী করতে নানা পদক্ষেপের কথা জানিয়েছে নদীবন্দর কর্তৃপক্ষ। রাজধানীর একমাত্র লঞ্চ টার্মিনাল সদরঘাট। চিরচেনা সেই রূপ না থাকলেও প্রতিবারের মতো এবারের ঈদেও রয়েছে বাড়তি প্রস্তুতি। কিছুটা স্বস্তি আর পরিবারকে বাড়তি সময় দিতে অনেকেই শেকড়ের টানে নদীপথের যাত্রাকেই বেছে নিয়েছেন। যাত্রীরা বলছেন, সময় বেশি লাগলেও বেশ স্বাচ্ছন্দ্যেই ভ্রমণ করা যায় নৌপথে। অনেক শান্তি, যেমন রেস্ট নিতে পারতেছি, তারপর আমার বাথরুমে প্রয়োজন হলে আমি বাথরুমে যেতে পারতেছি। বাসে তো আমার ওই সুবিধাটা নাই। লঞ্চে যাওয়ার কারণটা হলো ধরেন একটু সুবিধা, আরাম, আবার বাথরুম পায়খানা করার জন্য বাচ্চা কাচ্চা নিয়ে আর কি সুবিধা। এই জন্য পরিবার পরিজন নিয়ে লঞ্চে যাওয়ার সুবিধা হচ্ছে, কেবিন আছে, বাথরুম আছে, এটা বাচ্চাদের কোনো সমস্যা হয় না। আমরা ভোলা থেকে চারপাশে নদী, তার বিকল্প নেই, লঞ্চ দিয়ে যেতে হয়, এই জন্য লঞ্চ আমাদের জন্য সবচেয়ে সুবিধাজনক। আসলে লঞ্চে একটু রেস্ট করে শুয়ে বসে যেভাবে ইচ্ছা যাওয়া যায়, এই জন্য গাড়িতে ভ্রমণটা আমার কাছে একটু ভালো লাগে না। যাত্রীদের টিকিট কেনার হিড়িক নেই। মূলত পদ্মা সেতু হওয়ায় সড়ক পথে বেড়েছে যাত্রী, আর তার প্রভাবে যাত্রী সংকট সদরঘাটে। আসলে যে প্রত্যাশা আমাদের ছিল সেটা আসলে এখনো হয় নাই। সামনে অথবা গার্মেন্টস বন্ধ দিলে অথবা সেটা আশা করা যায়। সরকারি রেটে ভাড়া আরও বেশি, কিন্তু আমরা কম নিচ্ছি যাত্রীর কাছ থেকে। ডাবল 2200 টাকা, ভিআইপি সর্বোচ্চ 6000, সর্বনিম্ন 4000। নদীবন্দর কর্তৃপক্ষ বলছেন, যাত্রীদের নদীপথমুখী করতে আকর্ষণীয় পদক্ষেপ হাতে নিয়েছেন তারা। যাত্রী যেন স্বাচ্ছন্দ্যে সদরঘাট পৌঁছতে পারে। সদরঘাট পৌঁছার পর দেন আমাদের যে কার্যক্রমগুলো একটা যাত্রী সেবার জন্য যে কার্যক্রম দরকার সেগুলো আমরা সব নিয়েছি। যেমন একটা যাত্রী আইসা ভিতরে ঢুকে একটু রেস্ট নেওয়ার জন্য বসার স্থান, বিশুদ্ধ পানি, বাথরুম সহ বিভিন্ন মায়েদেরকে, বাচ্চাদেরকে বেস্ট ফিডিংয়ের জন্য। যাত্রী চাপ সামাল দিতে বিভিন্ন রুটে স্পেশাল লঞ্চ রিজার্ভ আছে বলে জানায় কর্তৃপক্ষ। পদ্মা সেতু হওয়ার পরে সদরঘাটের সেই চিরচেনা জৌলুস হারিয়ে গেলেও আরামদায়ক এবং স্বস্তির কথা বিবেচনা করে অনেকেই বেছে নিচ্ছেন লঞ্চ ভ্রমণকে। নদীপথের ঈদযাত্রা হোক নিরাপদ এবং ভোগান্তিমুক্ত, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ বেইজিং এর গ্রেট হলে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন বাংলাদেশের সরকার প্রধান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত 10:20 দিকে বেইজিংয়ে পৌঁছান তিনি। চীনের উপমন্ত্রী সান ওয়েংডং বেইজিং ক্যাপিটাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টাকে বেইজিংয়ে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় অধ্যাপক ইউনূস হাইনান প্রদেশের বোয়াও শহর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হন। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেছেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সাই ওভারচুক। বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কাজ সহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে জয়ী ঘোষণা করেছে আদালত। 2020 সালের 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসাবে অংশ নিয়েছিলেন তিনি। নানা অভিযোগ উপেক্ষা করে তৎকালীন নির্বাচন কমিশন আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলেনুর তাপসকে ডিএসসিসির মেয়র ঘোষণা করে। এদিকে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ইশরাক হোসেন বলেছেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি। মেয়র হিসেবে শপথ নেয়ার বিষয়টি সম্পূর্ণ দলীয় সিদ্ধান্তের বিষয় বলেও মন্তব্য তার। সুজন মাহমুদের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার অবসান, অবশেষে সত্যের জয়। আদালত প্রাঙ্গণে তাই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নতুন মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও শুভাকাঙ্ক্ষীদের উচ্ছ্বাস আর
বিজয় উদযাপন। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে অবিভক্ত ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকাপুত্র বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে রায় দিয়েছে আদালত। ঢাকার মানুষের কাছে ইশরাক হোসেন জনতার মেয়র। একদিকে প্রয়াত বাবার আকাশচুম্বী জনপ্রিয়তা, অন্যদিকে রাজনীতির মাঠে নিজের সাবলীল পদচারণা, সব মিলিয়ে অল্প সময়েই তিনি হয়ে ওঠেন ঢাকা দক্ষিণের মানুষের কাছে আস্থা ভরসার প্রতীক, যার ফলে ভোটের মাঠে তাকে বেছে নিলেও আওয়ামী সরকারের কারচুপির কাছে তখন হার মানতে হয় তাকে। ছাত্র জনতার আন্দোলনের মুখে হাসিনা সরকারের পলায়ন, চাপমুক্ত আদালত, শেখ হাসিনার ভাতিজা তাপসের কারচুপির বিষয়টি আমলে নেয়। বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ নুরুল ইসলামের আদালত আগের সাজানো ফলাফল বাতিল করেন। জানিয়ে দেন বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকার দক্ষিণের মেয়র। আগের যে মেয়র ছিল, যিনি ঘোষিত তথাকথিত মেয়র ছিলেন, ওনার এই মেয়র পদ বাতিল করেছেন এবং ওই গ্যাজেটও বাতিল করার নির্দেশ দিয়েছেন। এবং সাবসিকুয়েন্টলি আজকের যিনি এই মামলার প্রার্থী ছিলেন আমাদের ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, ওনাকে এই পরবর্তী এখন থেকে মেয়র হিসাবে বিজ্ঞ আদালত ডিক্লার দিয়েছে এবং এই ডিক্লার অচিরেই গ্যাজেটের মাধ্যমে কার্যকর হবে। আজকে ন্যায় বিচারের আমি পেয়েছি এবং বাংলাদেশে ন্যায় বিচার ফিরে আসুক, জনগণ একজন সাধারণ নাগরিক যাতে তার ন্যায় বিচারটি পায়, সেটির ধারাটা যে শুরু হচ্ছে বা শুরু হয়েছে খুনি স্বৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের পর, সেটির ধারাটা অব্যাহত থাকুক। রায় ঘোষণার সময় কর্মী সমর্থকদের নিয়ে আদালতেই উপস্থিত ছিলেন ইশরাক হোসেন। রায় ঘোষণার সাথে সাথেই উল্লাসে ফেটে পড়েন কর্মী সমর্থকরা। আদালত চত্বরেই বিজয় মিছিল করেন তারা। রায়ে সন্তোষ প্রকাশ করে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, ন্যায় বিচার পেয়েছেন তিনি, তবে মেয়র হিসেবে শপথ নেয়ার সিদ্ধান্ত কেবল দলে নেবেন। আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি, এটাই হলো আজকের মূল আমাদের বিষয়। এখানে আমি মেয়র হতে পারবো বা আমি মেয়র পদে শপথ গ্রহণ করব কিনা সেটা সম্পূর্ণ দলীয় বিষয়। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ধানের শীষের মার্কা নিয়ে 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত যে মেয়র পদে নির্বাচন করেছিলাম এবং পরবর্তীতে সারা বাংলাদেশের কাছে, জাতির কাছে দিন দুপুরে আপনারা দেখেছেন ডাকাতি হয়েছে। 2020 সালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচনে নানাবিধ গুরুতর জালিয়াতির পরেও নির্বাচন কমিশন শেখ হাসিনার ভাতিজা শেখ ফজলে নূর তাপসকেই মেয়র হিসেবে ঘোষণা দেয়। নির্বাচন কমিশনের সেই গ্যাজেটকে চ্যালেঞ্জ করে 2020 সালের 3 মার্চ মামলা করেন বিএনপির মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। সুজন মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানিয়েছেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই আগস্টের গণহত্যায় তদন্ত প্রতিবেদন ও সেই সময়ে রাজধানীর চানখারপুলের গণহত্যার তদন্ত একেবারে শেষ পর্যায়ে ঈদের পরে জমা দেওয়া সম্ভব হবে। আহমেদ সারওয়ারের রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় হত্যার পর 6 জনের লাশ পোড়ানোর ঘটনায় আটক 2 আসামিকে বৃহস্পতিবার হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানি শেষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য 28 এপ্রিল দিন ধার্য করে আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই মামলার তদন্ত রিপোর্টের খসড়াটা অলরেডি চলে এসেছে আমাদের হাতে, হয়তো কয়েকদিন সময় লাগবে মাত্র। আদালত যদিও 28 এপ্রিল পর্যন্ত সময় দিয়েছেন, কিন্তু এটা আসলে তদন্ত প্রস্তুত হয়ে গেছে, রিপোর্ট প্রস্তুত হয়ে গেছে। ঈদের পরপরই এটা দাখিল করা হবে আনুষ্ঠানিকভাবে। সম্ভবত এই ট্রাইব্যুনালের সাথে সম্পৃক্ত কোনো একটা মহল এটার সাথে জড়িত বা প্রসিকিউশনের মধ্যে অফিসেও থাকতে পারে। আমরা এই বিষয়টাকে গভীরভাবে উদ্বেগের সাথে বিশ্লেষণ করছি এবং তথ্য প্রমাণ আদি সংগ্রহ করছি। যদি আমরা প্রমাণ পাই যে প্রসিকিউশনের অফিসের কেউ, প্রসিকিউশন টিমের সদস্য কেউ অথবা ট্রাইব্যুনালের কোনো কর্মকর্তা কর্মচারী যারাই হোক, যারা এই ধরনের তথ্য ফাঁসের সাথে জড়িত হবে, তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির মুখোমুখি করা হবে। চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার বিরুদ্ধে এবং চানখারপুলের গণহত্যা তদন্ত একেবারে শেষ পর্যায়ে। চানখারপুল সংক্রান্ত যে আলাদা একটা মিসকেস ছিল, সেটিরও তদন্ত রিপোর্ট খসড়াটা আমাদের হাতে চলে এসেছে। এটারও ফিনিশিং যে টাচ সেটা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ঈদের পরপরই সেটাও চলে আসবে আমাদের হাতে। আসলে সেটারও ফর্মাল চার্জ দাখিলের প্রক্রিয়াটা শুরু হয়ে যাবে। শেখ হাসিনার মামলার ব্যাপারে যেটা কমান্ড রেসপন্সিবিলিটির মামলা, এটা হলো সবচেয়ে বেশি ডকুমেন্ট এখানে ইনভলভড, সেটারও চূড়ান্ত পর্যায়ের কাজ চলছে। আশা করছি ঈদের পরে সেটাও চলে আসবে।
কারণ শেখ হাসিনার কমান্ড রেসপন্সিবিলিটি প্রমাণ করার জন্যে সবগুলো মামলারই কিন্তু সব ঘটনারই এক্সট্রাক্ট কিন্তু এখানে চলে আসবে। চূড়ান্ত প্রতিবেদন জমা হবার পরেই গণহত্যার বিচারিক প্রক্রিয়া পুরোদমে শুরু হবে আশা প্রসিকিউশনের। কারণ রিপোর্টটা আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। ঈদে টানা 9 দিনের ছুটিতে যাচ্ছে দেশ, তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা তৈরি হবে না মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ঈদ আনন্দ যেন বেদনায় পরিণত না হয় তা ধরে রাখতেই তারা দফায় দফায় বৈঠক করেছেন। সভায় উন্মুক্ত দরপত্রের মাধ্যমে 50,000 মেট্রিক টন বাসমতি চাল, সৌদি আরব ও অভ্যন্তরীণ বাজার থেকে 70,000 মেট্রিক টন সার এলএনজি কেনার অনুমতি দেওয়া হয়েছে। না আমি তো সব কিছু ইভেন আমরা বিশেষ পরিকরে ইভেন উপদেষ্টা মন্ত্রীর সদস্য বেশিরভাগ আমরা ঢাকা থাকবো, এটা কথা হয়েছে। দরকার হলে সেই বন্ধের মধ্যে আমরা দরকার হলে মিটিং করবো। সো এটা আটকে থাকবে, এটা আমাদের মধ্যে কথা হয়েছে। বেশিরভাগই আমরা সবাই ঢাকা থাকবো, 2-1 ছাড়া। আর সচিব যদি বাইরে যায়ও, দেশে থাকলে তো অসুবিধা নয়, বিদেশে গেলে আমরা জুমের মাধ্যমে ইস্যু করি। সেটা আমি ওয়ার্ল্ড ব্যাংকে থাকতে ওগুলো অনেকগুলো মিটিং করেছি, সেগুলো অসুবিধা হবে না। ঈদযাত্রায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে যানজটের শঙ্কায় যাত্রী ও পরিবহন চালকরা। মহাসড়কের 6 লেনের নির্মাণ কাজ চলমান থাকার পাশাপাশি ভাঙাচোরা সড়ক ও 3 হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এই শঙ্কা বাড়িয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতি রেখেছে জেলা পুলিশ। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ঈদযাত্রায় দেশের অন্যান্য মহাসড়কের তুলনায় ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশে ভোগান্তির তুলনামূলক কম হলেও এবারের চিত্র ভিন্ন। সড়কটিতে ছোট বড় খানাখন্দ, 6 লেনের চলমান নির্মাণ কাজ ও অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচলে রোজার শুরুতেই কিছুটা বেড়েছে যানজট। মহাসড়কের নরসিংদীর 55.6 কিলোমিটার অংশের মাধবদী, শেখের চর, পাঁচদোনা, সাহেব প্রতাপ, ভোলানগর জেলখানার মোড় সহ বিভিন্ন বাস স্ট্যান্ডে যানজটের ভোগান্তি বেড়েছে। মহাসড়কের উপর অস্থায়ী অবৈধ দোকানপাট, সবজির হাট, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ 3 হুইলার চলাচল ভোগান্তির কারণ বলছেন পরিবহন চালকরা। মাধবদীতে একটু ছুটছে, এখন পাঁচদোনা আছে, ইটাখোলা আছে, বেলানগরও আছে। এই জায়গাটি ক্লিয়ার থাকলেই আমরা মোটামুটি চালাইতে পারবো। 3 হুইলার তো হাইওয়ে রোডে চলা, এটা হাইকোর্ট থেকে নিষিদ্ধ। তো এটা আমরা চাই যে ওদের রোডে ওরা চলুক, আমাদের গাড়িগুলো যেগুলো বড় গাড়িগুলো আছে এইসব হাইওয়ে রোডে না উঠাই, ওইসব গাড়ি আমি ভালো মনে করি। চেঞ্জের জন্য মনে করেন বড় গাড়ি আমরা টানে আছি, ঠিক আছে, হঠাৎ করে বামেতে ডাইনে ঢুকায় দেয়, ঠিক আছে, তাইলে আমাদের অনেক ঝামেলা হয়ে যায়। যানজটের ভিতরে আমাদের পুলিশের সহায়তা দরকার। পুলিশেরা মনে করেন যে যদি ছোট গাড়ির টাইটেল দেয় তাহলে আমাদের বড় গাড়ি চালায় আমাদের অনেক সুবিধা হবে আর কি। অটো রিক্সা সিএনজি ঝামেলাটা করে বেশি, হ্যাঁ ঝামেলাটা করে, হ্যাঁ এই যে উঠে তারা করে বলতে হয় ঝামেলা করে। ঢাকা সিলেট মহাসড়কে যানজট নিরসন সহ ডাকাতি ও ছিনতাই রোধে নানা পদক্ষেপ নিয়েছে জেলা পুলিশ। মহাসড়কে 3 হুইলার যান চলাচল বন্ধের জন্য মাইকিং সহ ট্রাফিক ব্যবস্থায় আনা হয়েছে পরিবর্তন। আমরা এই ঈদকে নির্বিঘ্ন এবং আনন্দময় করতে পারবো এবং সাধারণ যাতে নির্বিঘ্নে তার যাত্রাস্থলে পৌঁছাতে পারে সেজন্য আমরা সচেষ্ট রয়েছি এবং দিন-রাত 24 ঘন্টা আমরা কাজ করে যাচ্ছি। শুধু তাই না, রোডে যাতে কোনো ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি এগুলো না হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা রাউন্ড দ্য ক্লক আমরা টহলের ব্যবস্থা করেছি। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদী অংশের 5টি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড ও বাজারে যানজট নিরসনে সচেষ্ট পুলিশ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র লাইলাতুল কদর পালিত ঈদের ছুটি কাটাতে বাড়ি ফিরছে মানুষ। জৌলুস কমলেও কিছুটা যাত্রী বেড়েছে নৌপথে। বেইজিংয়ে ডক্টর ইউনুসকে লাল গালিচা সংবর্ধনা। বাংলাদেশ চীন শীর্ষ বৈঠক আজ। গুরুত্ব পাবে রোহিঙ্গা সংকট ও অর্থনৈতিক ইস্যু। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র ঘোষণা আদালতের। 10 দিনের মধ্যে প্রজ্ঞাপনের নির্দেশ। শপথের সিদ্ধান্ত দলের উপর। দেশে উদ্বেগজনক হারে বাড়ছে নারী নির্যাতন। দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতিকে দায়ী করলেন বিশেষজ্ঞরা।
এই ছিল এখনকার মতো। পরে সংবাদ সকাল 10টায়, এর আগে 9টা রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ।